শুভ সন্ধ্যা স্যার, আশা করি খুব ভালো আছেন। আজকে আলহামদুলিল্লাহ। এমন চমৎকার একটা সেশন স্যার আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু স্যার বিশেষ উপকার হতো যদি আর একটু আমরা এই প্রশ্ন করার প্রস্তুতি নিতে পারতাম। এমন একটা সময় মেসেজটা পেলাম, তা আগে থেকে কোনো রকম প্রস্তুতি রাখতে পারিনি। তো স্যার আমি বিভিন্ন সময় হয়তো প্রশ্ন করব আজকে টোটাল ক্লাসে। আমি স্যার প্রথমে একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের পেশেন্টদের ওষুধ প্রয়োগের পরে তার প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে হয়তো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন নর্মাল, সেনসিটিভ, হাইপার সেনসিটিভ। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, হাইপার সেনসিটিভ পেশেন্টদের যেহেতু মানে ওষুধ প্রয়োগের পরে খুব বেশি তাদের সেনসিটিভিটি দেখা যায়, এটি আসলে ওই পেশেন্টের জীবনী শক্তি কি কন্ডিশন প্রকাশ, মানে এটা কি কন্ডিশন নির্দেশ করে? সেটা কি ও তার জীবনী শক্তি খুব বেশি সক্রিয় নির্দেশ করে, নাকি তার জীবনী শক্তি অত্যন্ত দুর্বল হয়ে গেছে সেটা নির্দেশ করে স্যার? আচ্ছা, তা আপনি আপনার প্রশ্নটা আমাদের মডারেটর চিহ্নিত করেন যে কোন মডারেটরের কাছে এটা জানতে চাচ্ছেন। একটু চুপ স্যার, আমি এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যেটা বলছে ইডিওসেনক্রেসির ক্ষেত্রে হয়, আর আপনার হচ্ছে যে আপনার সাসেপ্টিবিলিটি যাদের হাই তাদের ক্ষেত্রে হয়। তো আপনার ইডিওসিনক্রেসি যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মানুষের একটা সন্তাপ প্রবণতা, বাংলা যেটা বলে সন্ত্রাস প্রবণতা। গোলাপ ফুলের গন্ধ আমাদেরকে খুব আনন্দ দেয়, কিন্তু এই গোলাপ ফুল আবার অনেকে মানে ইয়ে করে ফেলে, ওই যে আপনার অজ্ঞান করে ফেলে। আবার আমাদের দেখবেন যে হে ফিভারটা কি? হে ফিভারটা হচ্ছে যে বিশেষ এক ধরনের একটা আহ, গন্ধ, যে গন্ধটা তার নাকে আসলে অথবা যে বিশেষ কোনো একটা ফুলের পাপড়ি বা বাতাসের থেকে যদি তার আপনার আপনার তার নাকে যদি আসে, তাহলে তার হে ফিভার হয়। কিন্তু বাতাসে অনেক উপকরণই তো রয়েছে, কিন্তু অনেকের হয় না, কিন্তু ওই মানুষটা হয়। আবার কিছু মানুষ আছে, সেটা হচ্ছে যে আপনার সামান্য একটু ধুলাবালি লাগলে প্রচন্ড গায়ে অ্যালার্জি ফোটে। অথবা কিছু মানুষ আছে যে হঠাৎ ঠান্ডা গরমের আবহাওয়ার চেঞ্জ টেঞ্জ হতে গেলে প্রচন্ড অ্যালার্জি হয়। তো এইগুলা কিন্তু অনেকটা আপনার অ্যালার্জেটিক যেটা, সেটা হচ্ছে যে হাই সাসেপ্টিবিলিটি এবং ইডিওসিনক্রেটিক যে বিষয়ের সাথে হয়। কিছু মানুষ আছে অমাবস্যা পূর্ণিমা আসলে তাদের গা ব্যথা প্রচন্ড বাতে বাড়ে। ঠিক আছে, অমাবস্যা পূর্ণিমা কেন্দ্রিক এটা শুনবে। অনেকে শুনবে যে আবহাওয়াটা তো আসলে জলীয় বা আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, এরকম ক্ষেত্রেও কিছু মানুষের আপনার এই ঘটনা ঘটে। তো আপনি যখন কেসটা কি করবেন, তখন আপনি যদি এই ধরনের তার পাস্ট হিস্ট্রি বা প্রেজেন্ট হিস্ট্রিতে যদি এই ধরনের কিছু পান, তাহলে আপনি ধরে নেবেন যে এই মানুষটা আপনার সে এই ধরনের প্রবলেম আছে, সে হাইপার সেন্সিটিভ। তা হাইপার সেন্সিটিভটা এটা আমাদের মানে আমরা সহজে বুঝি, সেই কারণে আমি হাইপার সেন্সিটিভটা ব্যবহার করছি, কিন্তু আসলে মেডিকেলের ভাষায় এটা হচ্ছে হাই সাসেপ্টেবল ম্যান অথবা ম্যান বা অর ওমেন, আর হচ্ছে যে ইডিওসিনক্রেটিক পারসন। এই দুই ভাষায় আসে, কিন্তু আমরা নর্মালি এটাকে দুইটাকে আপনি যদি বুঝে যান যে এই মানুষ হাইপার সেন্সিটিভ আরেকটা লক্ষণ বোঝা যায়, সেটা হচ্ছে যে তার কোনো কিছু কোপ আপ করার ক্ষমতা। এই কোপ আপ করার ক্ষমতা থেকেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। আগের যে সেগুলো, ওগুলোও কিন্তু কোপ আপের সাথে সংশ্লিষ্ট। কোপ আপ মানে হচ্ছে মানিয়ে নেয়া সংশ্লিষ্ট। আপনার হঠাৎ একটা খারাপ মানে খবর পেলে মানুষটা হঠাৎ একেবারে অ্যাবনর্মাল হয়ে পড়ে। আচ্ছা, অথবা অর্থাৎ ওই একটু একটু দুঃসংবাদ সে কোপ আপ করতে পারে। আবার অনেকে আছে যে মানে ওই যে আমরা প্রায় শুনি যে 5 লক্ষ টাকার একটা লটারি পাইছে। তো এখন ওকে যে বলা হলো যে আপনি 5 লক্ষ টাকার লটারি পেয়েছেন, এটা তো সুসংবাদ, অথচ ওই শুনেই সে অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, এরকম কিন্তু ঘটনা আপনার ঘটে। আপনার আশেপাশে আপনার রুগীর সাথে আলাপ আলোচনা করলে বিভিন্ন রকম এরকম দেখবেন সে কোপ আপ করতে পারে কিনা। তাই কোপ আপ করার ক্যাপাবিলিটি তার কম। অনেকে দেখবেন যে সামান্য একটা টুং করে আওয়াজ হয়েছে, সে চমকে ওঠে। ঠিক আছে, এগুলো তার মানে সে ওই সামান্য আওয়াজটাকে সে কোপ আপ করতে পারছে। এই মানুষগুলো আসলে হাইপার সেন্সিটিভ হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার
হ্যানিম্যান স্যার যেটা নির্দেশনা দিচ্ছেন, আপনি দুইটা পদ্ধতিতে তার ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে আপনি কাপিং সিস্টেম করবেন। কাপিং সিস্টেমটা কি? সেটা হচ্ছে যে আপনি 8 আউন্স পানির মধ্যে আপনি একটা গ্লোবিউজ দিলেন, দিয়ে সেটাকে 10টা ঝাঁকি দিলেন। 10টা ঝাঁকি দিয়ে সেখান থেকে আপনি আরেকটা 1 গ্লাস পানি নিলেন, সেখান থেকে ওইখান থেকে আবার 1 চামচ দিলেন, দিয়ে সেটাকে আবার আপনি 10টা ক্লকওয়াইজ পাক দিলেন। পাক দিয়ে আপনি সেখান থেকে আবার আরেক কাপ পানি দিলেন, সেখান থেকে আপনি ওইখান থেকে আবার 1 গ্লাস মানে 1 চামচ সেখানে দিলেন, দিয়ে সেটা আবার 10 পাক দিয়ে সেখান থেকে আপনি 1 চামচ খাওয়ালেন। আপনি যদি প্রথম কাপ থেকেই যদি খাওয়ান তাহলে এটা 1 কাপিং, যদি দ্বিতীয় কাপে যান এটা 2 কাপিং, যদি তৃতীয় কাপে যান এটা 3 কাপিং। আমাদের জানা মতে অনেকের চতুর্থ কাপিং পর্যন্ত প্রয়োজন হয়, এমন হাইপার সেন্সিটিভ মানুষও আছে। সেক্ষেত্রে আপনি কাপিং পদ্ধতিতে তাদেরকে মেডিকেশন করে আপনি তাদের হচ্ছে যে আপনি মানে মেডিকেশন করতে পারেন, তাতে আপনার এই অ্যাগ্রাভেশনটা হবে না, বা তার এই যে ইডিওসিনক্রেটিক বা হাইপার সেন্সিটিভিটি দেখা যাবে না। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, সেটা হ্যানিম্যান স্যার আপনার ইঙ্গিত দিচ্ছেন, সেটা হচ্ছে যে যেটা নিয়ে অনেকে বলে ট্রান্সপ্লান্ট হচ্ছে যে মেথড। ট্রান্সপ্লান্ট মেথডটা কি? সেটা হচ্ছে যে আপনি ছোট একটা ইয়ে নিলেন, ওই যে ড্রাম নিলেন, ওই ড্রামের ভিতরে আপনি হচ্ছে যে ওষুধটা দিলেন, ওই ওষুধটা দিয়ে আপনি সেখানে ওই মানুষের একটা চুলের যেটা চামড়ার সাথে মিশেছিল যে অংশটুকু, সেই অংশটুকু আপনি ওর ভিতর দিয়ে কাপটা বন্ধ করে রেখে দিলেন। ফলে চুলের মাধ্যমে আপনার তার ট্রান্সপ্লান্ট হবে, অর্থাৎ ডিএনএ ট্রান্সপ্লান্টের মাধ্যমে আপনার এটা ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি, সেই ইলেকট্রিক ম্যাগনেটিক থিওরিতে ওই মানুষটার ভিতরে এই ওষুধের ক্রিয়া যাবে। আপনার ওষুধ ওই মানুষটার সাথে কিন্তু একটা চুলের শুধু সম্পর্ক হলো, এমন একটা চুল যে চুলটা ওই মানুষটার দেহ এই মুহূর্তে নাই, দেহ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, সেই চুলের মাধ্যমে যাবে। এইভাবে গেলেও আপনি এই হাইপার সেন্সিটিভ পেশেন্টদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন। স্যার এইখানে আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটার মূল একটা বিষয় ছিল এরকম যে হাইপার সেন্সিটিভিটি দিয়ে আসলে কি জীবনী শক্তির কোন অবস্থাটা নির্দেশ করে, এটা আমাকে স্যার জানতে চাচ্ছিলাম বা বুঝতে চাচ্ছিলাম যে এটা কি রোগীর জীবনী শক্তি শোষণীয় অবস্থা নাকি অতি সক্রিয় অবস্থা, মানে পজিটিভ নাকি নেগেটিভ, এরকম একটা বিষয়। কিন্তু স্যার আচ্ছা, পাশাপাশি আর একটা বিষয়, মানে আমি যেভাবে জানতাম, মানে এই সেন্সিটিভ বা হাইপার সেন্সিটিভ বা হাইপো সেন্সিটিভ বলে যে ধরনের পেশেন্টদেরকে ক্যাটাগরি করা হয়, সেখানে আমি যেভাবে জানতাম, আপনার আজকের এই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু আমি এরকম নতুন ভাবে এটা জানার মানে পেলাম, ধারণা পেলাম। সেটা হচ্ছে আমি যেমন মনে করতাম, জি স্যার আমি সেটাই বলছি, আমি জানতাম যে যদি কোনো মানে পেশেন্টকে ওষুধ প্রয়োগের উপরে প্রয়োগ করার পরে তার শরীরে যদি অতি মানে খুব বেশি প্রতিক্রিয়া দেখা দেয় ওষুধের, সেটাকে সেইটার উপরেই ডিপেন্ড করে হাইপার নাকি হাইপো নাকি নর্মাল সেন্সিটিভ এটা নির্দেশ করা হয়। কিন্তু তার আগেই যে যে সন্তাপ প্রবণতা বা তার সাসেপ্টেবিলিটি এর বিষয়টা এর সাথে জড়িত, এই আইডিয়াটা স্যার আমার ভিতরে ছিল না। সেটা আমি স্যার আপনার সাথে ওইটাকে একটু লিঙ্কেজ করার সুযোগ পেলাম, বা এটা আমার এটা আরো একটু প্রশস্ত হলো। কিন্তু আমি জানতাম যে স্যার ওষুধ প্রয়োগের পরে রোগী কিভাবে রিপ্লাই করছে, ওষুধটা কিভাবে প্রতিক্রিয়া তার শরীরে আসছে। দেখা যাচ্ছে যে কোন একটা পেশেন্টকে নেট্রামিউর LM2 দেওয়া হলো, এক আবার অন্য একটা পেশেন্টকেও দেওয়া হলো, তো একজনের খুব দ্রুত রেসপন্স করলো আর একজনের করছেই না, কিন্তু সেটাও আমাদের হয়তো নেট্রামিউর আসতেছে। সরি স্যার, এখানে ওই যে ক্লাসিক্যাল কথা চলে আসছে, মানে না, ক্লাসিক্যাল। বলেন, আপনি ক্লাসিক্যাল তো হ্যাঁ, একটা হোমিওপ্যাথি, আপনি জি স্যার, বলবেন জি না। স্যার, এখন আসলে বোঝানোর সাথে বলছি স্যার। জি, সেই ক্ষেত্রে স্যার যখন মানে টোটালিটি অফ সিমটমে দুইজনের ন্যাট্রামিউর, একজনের খুব দ্রুত প্রতিক্রিয়া করছে আর একজনের দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়াই করছে না, আর একটা পেশেন্ট আছে তাকে দিলে সে মানে আপনার আহ, একেবারেই তার মানে আপনার তার আরো বেশি প্রতিক্রিয়া হচ্ছে, হয়তো বা তার দ্বিতীয় দিন খাইলে আরো বেড়ে যাচ্ছে, এরকম একটা। তো এই যে ওষুধ প্রয়োগের উপরে তার যে আহ, প্রয়োগের পরে তার যে রেসপন্স, এইটাকে দিয়েই আমি মনে করতাম যে স্যার সেন্সিটিভিটিটা নির্ণয় করা হয়। তো আহ, এইটা আর কি স্যার আমার ধারণাটা ছিল, সেটা আপনার এই বক্তব্য আরো অনেকটা প্রশস্ত হয়েছে, এটা বলতে চাচ্ছি। আর আমার মূল জানার বিষয়টা ছিল এই যে সেন্সিটিভিটি যেটা, এটা দিয়ে আসলে জীবনী শক্তির কি কোনো স্টেটমেন্ট বোঝা যায় কিনা, যে রোগীর জীবনী শক্তিটা দুর্বল নাকি শক্তিশালী, এটা কোনো কিছু নির্দেশ করে কিনা স্যার?
থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা চমৎকার। আমি প্রথমে যেটা বলি যে আপনার এই যে হাইপার সেন্সিটিভিটিতে আসলে জীবনী শক্তির অবস্থাটা কি বোঝায়, এটা বোঝার জন্য আপনার অ্যাপোরিজম 10 বুঝতে হবে। অ্যাপোরিজম 10 এ যেটা বলা হচ্ছে, জৈব শক্তি ব্যতীত জড় দেহ অনুভব করিতে, কাজ করিতে বা আত্মরক্ষা করিতে পারে না। আপনার হচ্ছে জৈব শক্তি মানে জীবনী শক্তি ছাড়া জড় দেহ এগুলো কিছুই করতে পারে না। আপনি যে যন্ত্রণা কাতর, এই যন্ত্রণা কাতর এটা তো একটা অনুভূতি, এই অনুভূতিটাই তৈরি হবে না যদি জীবনী শক্তি আপনাকে সাহায্য না করে। ঠিক আছে? ফলে আমাদের যেটা রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস একটা চমৎকার কথা বলেছেন যে আসলে জীবনী শক্তি সূর্যের ন্যায় অক্ষুণ্ণ থাকে, এটা বাড়েও না কমেও না। কি কমে আর কি বাড়ে? বাড়া কমাটা এটা হয়, সেটা হচ্ছে ওই সূর্যের যে প্রভাব জমিনে কতটা আসতে পারলো আর কতটা আসলো না, সূর্যের প্রভাব কতটা জমিনে আসতে পারলো আর কতটা আসতে পারলো না, এটার উপরে নির্ভর করে। তো ঘটনা যেটা সেটা এই ক্ষেত্রে দুইটা ব্যারিয়ার আছে। একটা ব্যারিয়ার হচ্ছে যে আপনার ওজোন স্তর, আমাদের আকাশের ওজোন স্তরের না থাকলে কিন্তু আমরা ডিস্ট্রয় হয়ে যেতাম, আমাদের পুরো মানে সভ্যতা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেত। এই ওজোন স্তর থাকার কারণে কিন্তু গ্রিন হাউস ইফেক্ট, যেটা আমাদের এখন সারা পৃথিবীকে আলোড়িত করতেছে, যেটার জন্য আপনার হচ্ছে যে কি বলে কোটি কোটি মানে বিলিয়ন ডলার এখানে কিন্তু ওয়ার্ল্ড ইনভেস্ট করতেছে, সেটা হচ্ছে যে আপনার এই গ্রিন হাউস ইফেক্ট ঠেকানোর জন্য। কেননা সূর্যের ওই গ্রিন হাউস ইফেক্টটা আমাদের এখানে ব্যারিয়ার তৈরি করে দেয় কে, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরের এই ব্যারিয়ারটা থাকে দেখে কিন্তু ওই গ্রিন হাউস ইফেক্টটা আমাদের মানে জমিনে পৌঁছায় না, এবং আমার জমিনের সভ্যতা, জমিনের জীব বৈচিত্র্য আসলে ঠিক থাকে। আবার আরেক কারণে কিন্তু সূর্যের প্রভাবটা পৃথিবীতে আসে না, সেটা হচ্ছে যে আমাদের মেঘের স্তরের কারণে। আমাদের যখন আকাশে মেঘ জমে, মেঘ দিয়ে যখন সূর্যেরকে ঢেকে দেয়, তখন কিন্তু ওই মেঘের কারণে কিন্তু সূর্যের এই প্রভাবটা জমিনে আসতে পারে। রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী এই মেঘ দিয়ে যে আপনার একটা মানে আবহাওয়া তৈরি করা, এইটাকে বলা হচ্ছে যে ট্রু ডিজিজ এই কাজটাই করে। ট্রু ডিজিজ মূলত এই কাজটাই করে যে সে একটা মানে কি বলে ওভারল্যাপিং করে দেয়, ভাইটাল ফোর্সের চারিদিকে একটা ওভারল্যাপিং করে দেয়, ফলে ভাইটাল ফোর্সের সমস্ত প্রভাবটা আমাদের জমিন অর্থাৎ আমাদের দেহে এসে কোষীয় কার্যকলাপে এসে পৌঁছাতে পারে না, এবং সেই ক্ষেত্রে আমাদের নানা রকম ডিসঅর্ডার দেখা দেয়। তবে সেইটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনি যেটা হাইপার সেন্সিটিভ বলতেছেন, আমার উদাহরণের সাথে আপনি ওজোন স্তরের তুলনা করতে পারেন। ওজোন স্তর মানে ওই মানুষটার হচ্ছে মানে এত কিছু প্রভাব, মানে সূর্যের এত কিছু অনাকাঙ্ক্ষিত প্রভাব চলে আসছে, যেটা ওজোন স্তরের ব্যবধানের মানে সমস্যার কারণে। তো সেই কারণে ওই প্রভাবটা যখন চলে আসছে, তখন আমার কিন্তু গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে। ফলে অবভিয়াসলি মানে আমাদের জীবনী শক্তির যত প্রভাব আমাদের দেহের পরে আসবে, যেটা অনাকাঙ্ক্ষিত প্রভাবও যদি আমাদের ভিতরে আসে, তখনই কিন্তু আসলে ইডিওসিনক্রেসি, হাইপার সেন্সিটিভিটি এরকম সবকিছু তৈরি হয়। আর দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে আপনার হ্যানিম্যানসের এই কথাটা বলছেন, উগ্র বীর্য ঔষধ এবং লঘু বীর্য ঔষধ, এটা সবার জন্য সব দেহে একরকম ভাবে কাজ করে না, সব দেহে একরকম কাজ করে না। মানে কেন? মানুষ ভিন্ন, মানুষের কনস্টিটিউশন ভিন্ন, ফলে এই ওষুধে এক এক সময় এক এক রকমের কাজ করতে পারে। ফলে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে বোঝা সম্ভব না, যে মানে কমন করা সম্ভব না যে পৃথিবীর মানুষকে যে আমি এই ওষুধটা কমন করে দিলাম, এই পটেন্সিটা কমন করে দিলাম, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে হ্যানিম্যান স্যারের কথা। যদিও আমাদের স্যার শ্যামল কুমার দাস কমন করে দিয়েছেন সিএম কে সবার জন্য, কিন্তু হ্যানিম্যান স্যার এই কথাটা বলেন নাই। হ্যানিম্যান স্যার যেটা বলতেছেন যে এটা সম্ভব না, সকলকে কমন করে দেওয়া সম্ভব না, কারণ মানুষের প্রকৃতি ভিন্ন, মানুষের কনস্টিটিউশন ভিন্ন, মানুষের এই যে মানে কোপ আপ করার ক্ষমতা, সাসেপ্টিবিলিটি এগুলো যেহেতু ভিন্ন, সেই কারণে এটা সম্ভব না। এইটাকে আপনাকে বুঝে নিতে হবে। তো বুঝে নেওয়ার দুইটা পথ আছে, সেটা হচ্ছে লাঠির বাড়ি খেলে কেমন লাগে। তো লাঠির বাড়ি খেলে কেমন লাগে, এটা কেউ কেউ কিন্তু অন্যরা যখন বাড়ি খাইছে তাদের কাছে যে বর্ণনা শুনছে, সে বর্ণনা দিয়ে কিন্তু সে বুঝতে পারে। আর কিছু মানুষ আছে তাদেরকে নিজেদের বাড়ি মারতে হয়, তারপরে বোঝে যে হ্যাঁ লাঠির বাড়িটা এমন লাগে। ঠিক আছে? তো বিবেকবান মানুষ সে
যে হচ্ছে অন্যের থেকে এই অনুভূতিতে শিখে নেয় যে এটা এই হতে পারে। তো আমি যদি তার বাস্তব যদি শুনি যে বা আমি তার যখন এবিসি কেসটিং করতেছি, যখন পাস্ট হিস্ট্রিতে যাচ্ছি বা প্রেজেন্ট হিস্ট্রিতে প্রেজেন্ট কমপ্লেনে যখন বলতেছে যে এইরকম বিষয়গুলো যা অধিকাংশ মানুষ কোপ আপ করতে পারে কিন্তু ওই মানুষটা পারে না, অধিকাংশ মানুষ কোপ আপ করতে পারে কিন্তু ওই মানুষটা পারে না, দ্যাট মিনস হচ্ছে ও ওইটা ওই ওর ভিতরে কিন্তু হাইপার সেন্সিটিভিটি আছে। ফলে আমি তখন উগ্রবীর্যের ওষুধ বা লঘুবীর্যের ওষুধ দেওয়ার ব্যাপারে অথবা পটেন্সি বেশি দিব কি কম দিব সেই ব্যাপারে, আমি এটা কতটা সূক্ষ্ম করে দিব সেই ব্যাপারে আমাকে অবশ্যই সতর্ক হতে হবে। এই সতর্কতার ব্যাপারেই কিন্তু হ্যানিম্যান স্যার আপনার ওই কাপিং পদ্ধতির কথা বলছে, যে যাদের হাইপার সেন্সিটিভিটি আছে, যাদের তাদেরকে যত সূক্ষ্ম মাত্রায় ওষুধ দেওয়া যায়। মাত্রা কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্ষুদ্র মাত্রা, একটা হচ্ছে সূক্ষ্ম মাত্রা। ক্ষুদ্র মাত্রাটা কি? একটা হচ্ছে যে একটা গ্লোবিউস 10 নম্বরে একটা গ্লোব সিক্ত ওষুধ হচ্ছে ক্ষুদ্র মাত্রা, একটা গ্লোবিউস মানেই ক্ষুদ্র মাত্রা। 10 নম্বরের একটা গ্লোবিউস যেখানে ওষুধ মিশ্রিত আছে, সেই ওষুধ যতটুকু সে গ্রহণ করতে পারছে সেটাই হচ্ছে তার ক্ষুদ্র মাত্রা। আর সূক্ষ্ম মাত্রা কি? ওই ওষুধটাকে যখন আমরা পানিতে মিশ্রণ করলাম, পানিতে মিশ্রণ করে সেখানে যে মানে যখন দিলাম তখন সেটা হচ্ছে সূক্ষ্ম মাত্রা। এখন হ্যানিম্যান স্যার আমাদেরকে কি আইডিয়া দিয়েছেন যে তুমি হাইপার সেন্সিটিভ যদি পেশেন্ট পাও বা তুমি যদি হচ্ছে যে ইডিওসিনক্রেটিক পেশেন্ট পাও, তাহলে তাদেরকে এইভাবে মানে যত সূক্ষ্ম করতে পারো। তা আমি যত কাপিং করব তত সূক্ষ্ম হবে, আমি যত কাপিং করব তত সূক্ষ্ম হবে। চিরঞ্জীব বোঝা গেছে?